ওকে, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে জিরো, তাই না? জিরো 3 নাম্বার ক্লাস। আজকে আমরা যে টপিক দেখবো অনেক হিউজ টপিক, 2-3 মিনিটেই শেষ হয়ে যাবে। অল পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল, স্পেন্ড মানি, তারপরে কিভাবে ইনভয়েস ইম্পোর্ট করতে হয়, ফিক্সড অ্যাসেট রেজিস্টার কিভাবে করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে রান করতে, সেলিং এন্ড ডিসপোজাল কিভাবে করতে হয়, জার্নাল এন্ট্রি, তারপরে হচ্ছে রেকর্ড ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট, ট্রান্সফার মানি অ্যান্ড কনভার্সন ব্যালেন্স। ওকে, তাহলে আপনাদের আচ্ছা, তাহলে সবার আগে আমরা দেখব হচ্ছে আমাদের 3 নাম্বার অ্যাসাইনমেন্টের যে টপিকটা, অল পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল নিয়ে কাজ করব, তাই তো? আচ্ছা, আপনাদের সাপ্লায়ার বিল অ্যান্ড এক্সপেন্ড মানিতে সেম আগের মতো ফাইল দেওয়া আছে, সেই কাজগুলো করবেন, ঠিক আছে? কয়েকটা প্যাট্রিক মেলন, উইলিয়াম র্যাম, অ্যামান্ডা সুলতান, তারপরে হচ্ছে চার্লস টুইট, তারপরে হচ্ছে ক্রিস রিচার্ড এবং টমি লেপ। ওকে, পারচেজ অর্ডার নিয়ে যেহেতু কাজ করব, তাহলে বিজনেসের আন্ডারে সবার প্রথমে আমরা চলে যাব পারচেজ ওভারভিউ। এখানে একটা ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওটা দেখে নেবেন। এখানে পারচেজ ওভারভিউ প্যানেলে প্লাস নিউর আন্ডারে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে, পার্ট বিল, রিপিটিং বিল, ক্রেডিট নোট এবং পারচেজ অর্ডার। পারচেজ অর্ডারটা কি? আমরা যখন কারো কাছ থেকে কোনো প্রোডাক্টটা পারচেজ করতে যাব, তখন আগে তাকে কি করতে হয়, কোনো একটা কিছু পাঠাইতে হয়। কোনো আমি তার কাছ থেকে কতটুকু মাল কিনতে চাচ্ছি, কতটুকু আইটেম, কতটুকু কোয়ান্টিটি, কতটুকু রেটে, এই সংক্রান্ত জিনিসগুলাকে তাকে আগে দিতে হয়। সেটাকে বলা হইতেছে পারচেজ অর্ডার, যেটা আমরা কুইক বুকসে পারচেজ অর্ডার নামে চিনে আসছিলাম। তারপরে পারচেজ অর্ডার থেকে করতে হয় হচ্ছে কি বিল, ঠিক আছে? বিল করতে হয়। বিল, তারপরে সেখান থেকে যদি ক্রেডিট নোট করার প্রয়োজন হয়, মানে ফেরত দেওয়ার অপশন হয়, তাহলে কি আমরা ক্রেডিট নোট করব। আর রিপিটিং বিল কি? যদি একই জিনিস বারবার, একই বিলটা বারবার আমাকে করতে হয়, তাহলে সেটা রিপিটিং বিলের টেমপ্লেট আমরা করতে পারবো। তাহলে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার অন ক্রেডিট, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার অন ক্রেডিট। তাহলে যদি অন ক্রেডিটে অন ক্যাশে যদি পারচেজ করি, মানে নগদ টাকায় যদি পারচেজ করে থাকি, তাহলে আমরা কি ব্যবহার করব বলেন তো? হ্যাঁ, ক্লাসের আন্ডারে কি কি ব্যবহার করব? স্পেন্ড মানি ব্যবহার করব, ঠিক আছে? যেহেতু আমরা নগদ টাকায় কোনো কিছু পারচেজ করতেছি, স্পেন্ড মানি। এখন আমরা চলেন আমরা একটা পারচেজ অর্ডার করি। পারচেজ অর্ডারে আমাদেরকে কি বলা আছে? প্রথমে আমাকে বলছে কন্ট্যাক্ট, ঠিক আছে? মাইকেল ব্রাউনের নামে আমরা একটা পারচেজ অর্ডার করব। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এর 1 তারিখ। ওকে, পারচেজ অর্ডার নাম্বার দেওয়া আছে। এরপরে আসেন আইটেম, 1000 এলিট ডেস্ক, সেটা নিব। তারপর 1000 লেনোভো থিংকপ্যাড নিব। দেখেন এখানে খুব সুন্দরভাবে ডিসকাউন্টের অপশন দেওয়া আছে, ডিসকাউন্ট কত পার্সেন্ট হবে সেটা আপনাদের ইয়ে করে দেওয়া আছে, ঠিক আছে? তারপর এখানে আপাতত পক্ষে আমরা নোভেট দিব। ওকে, তাহলে আমরা কি করলাম? মাইকেল ব্রাউনের নামে সেপ্টেম্বর 1, 2024-এ আমরা একটা পারচেজ অর্ডার করলাম, একটা পারচেজ অর্ডার করলাম। সেটা আমরা এখন চাইলে সেভ করলে ওই প্রত্যেকটা অপশন আসবে। আমি একটু আপনাদেরকে অপশন দেখাই। দেখেন, এই যে প্যানেলটা ওপেন হয়ে গেছে না? এখানে হচ্ছে অল, সব ধরনের পারচেজ অর্ডার এখানে থাকবে, ড্রাফট আকারে আছে এখন। এখন এটাকে সিলেক্ট করে আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে যদি দিই, তাহলে সেটা যাবে হচ্ছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। কারণ বাইরের দেশে এই প্রত্যেকটা কাজগুলা কিন্তু এক একজন ব্যক্তি করে থাকে, আলাদা আলাদা করে থাকে, ঠিক আছে? এই জন্য এই জিনিস অপশনগুলো আলাদা দেওয়া আছে। তারপর অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, সবকিছু যদি আমার ঠিকঠাক থাকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দিব। সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দিলে সেটা কোথায় চলে যাবে? অ্যাপ্রুভড অপশনে। তারপরে এখন এইখান থেকে ক্লিক করে যদি আমি বিলে করি, তাহলে সেটা কোথায় চলে যাবে? আমার বিল্ড অপশনে। কিন্তু দেয়ার ওয়াজ অ্যান ইস্যু। কেন ইস্যু? আমার পারচেজ অর্ডার যে ডেটে হইতে পারে, অন্য ডেটে তো বিল হইতে পারে, তাই না? সেম ডেটে তো নাও হইতে পারে। এখন আমি জাস্ট ক্লিক করে বিল করে দিলাম, তার মানে ওটা কি বিলে হয়ে গেল, মানে ওই দিনেরটাই হয়ে গেল। যদি সেম ডেটেই পারচেজ অর্ডার থাকে, সেম ডেটেই যদি আমার বিল হয়, তাহলে তো আর আমার কষ্ট করে পারচেজ অর্ডার করার প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল কি? আমরা তো বিল করতে পারতাম। তাহলে এই যে ইস্যুটা, প্রবলেমটা আমরা অ্যাপ্রুভ থেকে বিল করলেই
সমস্যাগুলো হয়। তাহলে আমি এটাকে একটু ব্যাকে নিয়ে আসি আগে। ক্লিক করে এটাকে আনমার্ক অ্যাজ বিল্ড করে দিই। তাহলে এটা কোথায় পেলাম? আবার অ্যাপ্রুভড অপশনে পেলাম, তাই না? আবার আগের জায়গায় ফেরত আসছে, অ্যাপ্রুভড অপশনে আসে। তারপরে আমরা পারচেজ অর্ডারটাকে ওপেন করব। পারচেজ অর্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখেন অপশনের এইখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আপনার জন্য রাখছে। আচ্ছা, দেখুন এইখানে কয়েকটা জিনিস রাখছে, সেন্ড, প্রিন্ট, মার্ক অ্যাজ বিল, তারপরে হইতেছে কপি, এই অপশনগুলো রাখছে। আমরা এইখান থেকে মার্ক অ্যাজ বিল করব। এই যে এখানে একটা অপশন আসছে, কপি পারচেজ অর্ডার টু ড্রাফট বিল। ড্রাফট বিল আকারে আমি করব জিনিসটা। তাহলে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে দেখেন আমার পারচেজ অর্ডারটা বিলে কনভার্ট হয়েছে, কিন্তু ড্রাফট আকারে। এখন আমি চাইলে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করব। আমি এটা তার তার কাছ থেকে কিনবো হচ্ছে ধরলাম 3টা কিনবো, আর Lenovo ThinkPad কিনবো হচ্ছে 4টা। ঠিক আছে, আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিলাম। এরপরে এটাকে আমরা সেভ করে দিব। ডেট সবকিছুই চেঞ্জ করা যাবে, এই জন্য আমরা এই কাজটা করছি। তাহলে সব জিনিসগুলো আমার কি আসে, এখানে দেখেন বিলের জন্য আপনার প্যানেল ওপেন হয়ে গেছে, অল, ড্রাফট, অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল, অ্যাওয়ার্টিং পেমেন্ট, পেইড, রিপিটিং। এখন জিনিসটা ড্রাফট আকারে আছে, আমি এটাকে সিলেক্ট করলে এটা অপশন আসবে হচ্ছে সাবমিট ফর অ্যাপ্রুভাল। সেটা সাবমিট ফর অ্যাপ্রুভালে চলে গেলে সেটা বিকজ ইনকমপ্লিট কন্টেনার ভিউ। আচ্ছা, কি সমস্যা হয়েছে? ডিউ ডেট মনে হয় দিই নাই। ডিউ ডেট না দিলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, আমরা একটু ডিউ ডেটটা দিয়ে নিই। সেপ্টেম্বর, অক্টোবর 2024-এর 10 তারিখ। ওকে, এবার এটাকে সিলেক্ট করব, করে সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য দিব। তাহলে সেটা চলে যাবে অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। আপনারা করে ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? বারবার এগুলো দেখার দরকার নেই। সিলেক্ট করে আমরা এটাকে চলে যাব হচ্ছে অ্যাপ্রুভড অপশনে। তাহলে সেটা কোথায় গিয়ে বসে থাকবে? অ্যাওয়েটিং পেমেন্টে। ঠিক আছে, অ্যাওয়েটিং পেমেন্ট, এই যে দেখেন মাইকেল ব্রাউন 10 সেপ্টেম্বর 2024-এ 1122 জিবিপি ডিউ আছে। আমরা এটাকে যদি ওপেন করি, এই যে ওপেন করলাম, ওপেন করার পরে নিচে দেখেন কত সুন্দর করে তার একটা প্যানেল দিয়ে রাখছে। অ্যামাউন্ট পেইড, ডেট পেইড, পেইড ফ্রম, কোথা থেকে করতেছেন, রেফারেন্স নাম্বার, সব আপনার নিচেই আছে। কষ্ট করে আর অন্য জায়গায় যেতে হচ্ছে না। তাহলে আমরা কত অ্যামাউন্ট পে করব? 1122 জিবিপি পে করব। কত তারিখে? অক্টোবরে, সেপ্টেম্বর 2024 ধরলাম 20 তারিখে পেমেন্ট করা হবে। কোত্থেকে পে করব? আরবিএস ব্যাংক থেকে আমরা পেমেন্ট করে দেবো। আর রেফারেন্স হিসেবে আপনি এই যে পারচেজ অর্ডারের যে রেফারেন্সটা, আপনার চাইলে এটা দিতে পারেন, নাও দিলেও কোনো সমস্যা নাই। এই যে অ্যাড পেমেন্ট, তাহলে এটা কোথায় চলে গেছে? পেইড অপশনে চলে গেছে। এই যে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এটাকে প্রিন্ট নিতে পারেন। দেখেন এই যে প্রিন্ট চলে আসছে। এই যে আপনার পারচেজ অর্ডার থেকে যে বিলটা করলাম, বিলটা আমি কি করলাম? পেমেন্ট করে দিলাম। এই যে পেমেন্টের স্লিপটা এখানে দেওয়া আছে। কথা কি বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, তাহলে আবার পারচেজ ওভারভিউতে চলে যাই। জিনিসটা আমরা কি করলাম? নরমালি একটা পারচেজ অর্ডার করলাম, আমি কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাই, সেই অনুযায়ী পারচেজ অর্ডার গুলো করলাম। করা শেষ হওয়ার পরে আমি সেখান থেকে কি করলাম? একটা বিল করলাম। বিল করে সেখান থেকে আমরা পেমেন্ট করলাম। তাহলে এটা গেলো আমার হচ্ছে একটা সিম্পল একটা অপশন। তারপরে এবার আমরা একটা বিল করি, বিল করে একটা ক্রেডিট নোট করব। ইমামা জনসন, এটাকে করব হচ্ছে নভেম্বর 2024 1 তারিখ। ডিউ ডেট ডিসেম্বর 24-এর 1 মাস আর কি। তারপরে আইটেম ডেল ল্যাটিটিউড, এটা
তার কাছ থেকে নিব হচ্ছে আমি 5টা নিব। ইনভেন্টরি ইউনিট প্রাইস এবার নিব হচ্ছে 200 করে। আচ্ছা, ট্যাক্স রেট হচ্ছে নো ভ্যাট। আচ্ছা, তাহলে আমরা এটাকে ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিই। এবার আর বারবার অপশন দেখবো না, ডিরেক্ট অ্যাপ্রুভ করে দিব। বিলটা অ্যাপ্রুভ করার পরে এইবার আসেন, বিলটা আমি ওপেন করলাম। এখন এখানে কি হয়েছে, ঘটনাটা কি ভালো করে বুঝেন। নভেম্বর 1, 2024 তারিখে আপনি ইমামা জনসনের কাছ থেকে ডেল ল্যাটিটিউড ল্যাপটপ কোর i5 এর আপনি 5টা তার কাছ থেকে ক্রয় করছেন, ঠিক আছে। এখন নভেম্বরের 10 তারিখে গিয়ে কোনো কারণে আপনি যখন কোনো একটা বক্স ওপেন করছেন, দেখা গেল 2টা আপনার সমস্যা দেখা দিয়েছে। এখন তাকে কি করতে হবে, ফেরত দিতে হবে না? ফেরত দিতে হবে তো, ফেরত দিতে হবে। এখন বিলটা ওপেন করে বিল অপশনের পাশে বিলটা ওপেন করবেন, আগে কি করবেন, বিলটা ওপেন করতে হবে। তারপরে বিল অপশনের পাশে যে ড্রপডাউন আছে সেখান থেকে অ্যাড ক্রেডিট নোট, বা আপনি চাইলে আবার ওই প্যানেলে গিয়েও করতে পারেন। আমরা ভিতর থেকে করব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। দেখেন অনেকখানি লেখা কিন্তু কমে আসে, যে ইমামা জনসন ডেটটা চলে আসে, তাই না? আচ্ছা, নভেম্বর 2024, এটা ধরলাম 12 তারিখে। ঠিক আছে, কয়টা ল্যাপটপ ফেরত দিব তাকে? আমি 2টা ল্যাপটপ ফেরত দিব, কারণ আমার 2টাতে প্রবলেম হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব, অ্যাপ্রুভ যদি করে দিই তাহলে অ্যাপ্রুভ অপশনে গিয়ে হবে। আমরা যদি সেভ করি, দেখেন এটাকে কি করলাম, সেভ করে নিলাম। সেভ করলেই সেটা চলে আসবে ড্রাফট অপশনে। সিলেক্ট করে সাবমিট ফর অ্যাপ্রুভালে দিব। হ্যাঁ, ডাইরেক্ট অ্যাপ্রুভ দিলে হবে না, আপনার ওই যে পেমেন্টের সময় গিয়ে তখন অ্যাডজাস্ট করতে হবে। এখন এটা কোথায় আছে, অ্যাওয়ার্ডিং পেমেন্টে আছে না? হয় না, এটা সিলেক্ট করলাম, সাবমিট ফর অ্যাপ্রুভাল। ও, ডিউ ডেট দিই নাই। ডিউ ডেট না দিলে আবার আসে না। আচ্ছা, এই দেখেন, এই জিনিসটা কিন্তু আপনাদের সাথেও ঘটিবে। আমরা কত ফেরত দিচ্ছি, 400 না? হ্যাঁ, উপরে এমন কত, 1000 না? মিলছে কি? মিলে নাই, এই জন্যই আমার হচ্ছে না। মানে নিচের অ্যামাউন্টের সাথে উপরে টোটাল অ্যামাউন্টে মিল দিতে হইবে। অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা, অ্যাপ্রুভ করে দিছেন, কোনো সমস্যা নাই। অ্যাপ্রুভ করা শেষ। এবার আসেন আমরা আবার বিল প্যানেলে চলে যাই। এখন যখন বিলটা পেমেন্ট করতে যাব তখন কি হয়, ওকে। আচ্ছা, বিলটা ছিল কোনটা, ইমামা জনসনের না? হ্যাঁ, আমরা অ্যাওয়ার্ডিং পেমেন্টে চলে যাই। ইমামা জনসনকে ওপেন করব। দেখেন বিলটা আগে ওপেন করি। বিলটা ওপেন করার পরে সুন্দর করে দেখেন, বিলের নিচে এখানে লেখা আছে ইমামা জনসন হ্যাজ 400 ইন আউটস্ট্যান্ডিং ক্রেডিট। আছে কি? এখানে একটা ব্লু কালারের ইয়ে দেখাচ্ছে না? হ্যাঁ, হাইপার লিঙ্ক। এই যে ক্রেডিট দিস বিল, আপনি কি এই বিলের সাথে সেটা অ্যাডজাস্ট করতে চান কিনা? যদি করতে চান ক্লিক করে দেন। এই যে ক্লিক করা মাত্রই ক্রেডিট নোট চলে আসছে, 12 নভেম্বর 24, 400 ক্রেডিট করতে যাচ্ছেন। আপনি কত ক্রেডিট করতে যাচ্ছেন? আপনি যদি মনে করেন যে না, আমি সম্পূর্ণ টাকা এই বিল থেকে কাটবো না, আমি কিছু টাকা এখন কেটে রাখি আর কিছু টাকা পরেরটার সাথে অ্যাডজাস্ট করবো, এমনও তো হইতে পারে, তাই না? ধরলাম যে আমি $300 ক্রেডিট করবো। কত? $300। তাহলে 1000 হইতেছে আমার বিলের ভ্যালু। 1000 হচ্ছে বিলের ভ্যালু। চেয়ারগুলার আফসোস করতেছে। আচ্ছা, 1000 হচ্ছে বিলের ভ্যালু, 300 হচ্ছে আপনার ক্রেডিট। তাহলে টোটাল ডিউ ব্যালেন্স কত? 700। তাহলে এই যে অ্যালোকেট ক্রেডিট, অ্যালোকেট ক্রেডিট করব। দেখেন এখন কত আসছে, এখানে ভালো করে খেয়াল করেন। এই যে 1000, 300 হইতেছে কি ক্রেডিট করছি, তাহলে অ্যামাউন্ট ডি কত? 700। আরো একটা রয়ে গেছে, এই যে দেখেন ওই যে $100 আউটস্ট্যান্ডিং বিল রয়ে গেছে না, ওটা আপনাকে এখানে শো করবে। তাহলে আমি 700 পে করে দিব।
নভেম্বর 2024-এ ধরলাম হচ্ছে 20 তারিখ। কোথা থেকে পে করবো? আরবিএস ব্যাংক থেকে অ্যাড পেমেন্ট করে দেব। তাহলে বাকি যেটা রয়ে গেল ক্রেডিট নোটটা, সেটা এই যে 100 ডিউ, এটা পরবর্তীতে তার সাথে যদি কোনো ট্রানজেকশন করি তখন সেটা অ্যাডজাস্ট হবে, না হলে এইভাবেই থাকিবে। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে পারচেজ ওভারভিউ প্যানেলের কাজ। আমরা যে কাজগুলো দেখলাম সেটা হচ্ছে কি 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 দেখলাম আরেকবার একটু রিপিট করি। পারচেজ অর্ডার করলাম একটা, পারচেজ অর্ডার থেকে একটা বিল করলাম, বিল করে একটা পেমেন্ট করলাম, তারপরে একটা বিল করছি, একটা ক্রেডিট নোট করছি, তারপরে গিয়ে পেমেন্ট করছে। ঠিক আছে? এখন আসেন রিপিটিং বিল। সেম ভাবে আমরা কুইক বুকসে করে আসছি রিকারিং ইনভয়েস বা রিকারিং বিল। রিকারিং শব্দটা ব্যবহার করে আসছি, কিন্তু জেরোতে রিকারিং নাই, আছে হচ্ছে রিপিটিং। ঠিক আছে? দেখেন তাহলে এখানে প্যানেলটা কি বলছে, রিপিট দিস ট্রানজেকশন এভরি 1 মান্থ, মানে প্রতি মাসে, তাই না? এখানে অপশন কি কি আছে? মান্থ, এটা কি শুরু করছে? আচ্ছা, এভরি ওয়ান, আচ্ছা মান্থের এখানে ক্লিক করলে আমার দুইটা ওইটা আমরা করতে পারবো, একটা উইকলি করতে পারবো, একটা মান্থলি করতে পারবো, যেটা কুইক বুকসে আরো অন্যান্য ভাবে ছিল, উইকলি, মান্থলি, ডেলি বা এরকম আরো কয়েকটা অপশন ছিল, তাই না? আমরা ধরলাম মান্থ। তারপরে হইতেছে বিল ডেট। বিল ডেট জানুয়ারি 2025 দিলাম। আচ্ছা, তারপরে ডিউ ডেট কতদিন হবে? 30 দিন, তাই না? 30 ডেজ অফ দ্য ফলোইং মান্থ, মানে যে মাসে করব তারপরে মাসে 30 দিন পরে এটা শেষ হবে। এন্ড ডেট আমরা এটাকে সেট করে দিব হচ্ছে জুলাই 2025-এর 31 পর্যন্ত, মানে 6 মাস ধরে হবে। আর এটাকে সেভ করব সেভ অ্যাজ ড্রাফট হিসেবে। বিল ফ্রম কোথা থেকে? মাইকেল ব্রাউন। ঠিক আছে? লেনোভো থিংকপ্যাড, এটা নিবে হচ্ছে 10টা। ইনভেন্টরি ট্যাক্স রেট নো ভ্যাট। আচ্ছা, 1860, এটাকে সেভ করে দেবো। তাহলে আমার জিনিসটা কি ঘটলো, আমি একটা টেমপ্লেট সৃষ্টি করলাম রিপিটিং বিলের নামে। সেই বিলটা কি হবে, প্রতি মাসে আমার একটা করে রিপিট হবে। সেটা শুরু হওয়ার কথা জানুয়ারি 1, 2025 থেকে, শেষ হবে জুলাই 31, 2025। ঠিক আছে? প্রতি মাসে এটা হবে, আমাকে ইনফর্ম করবে, ড্রাফট আকারে থাকবে, আমি দেখে দেখে অ্যাপ্রুভ করব আমার কোনটা প্রয়োজন আছে, প্রয়োজন নাই। বা আমার যদি আইটেম চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমি আইটেম চেঞ্জ করব, না হলে যেভাবে আছে ওইভাবে আমি অ্যাপ্রুভ করে দিব। এটা হচ্ছে সিস্টেম রিপিটিং এর। তাহলে আমরা পারচেজ ওভারভিউ প্যানেলে মোটামুটি আমরা ক্রেডিট সংক্রান্ত জিনিসগুলো দেখলাম। এবার যদি কারো কাছ থেকে আমি ক্যাশ টাকায় পারচেজ করি তাহলে সেটা কিভাবে করব? প্লাস নিউ থেকে স্পেন্ড মানি দিব, তাই তো? প্লাস নিউ থেকে স্পেন্ড মানি দিব, ধরে নিলাম আরবিএস ব্যাংক দিয়ে আমি কোনো কিছু কিনতে চাচ্ছি। দেখেন এখানে কার কাছ থেকে কিনবো? যদি ক্যাশ দিয়ে কিনে তখন কি করবে? এটাই তো করতেছি, স্পেন্ড মানি। ক্যাশ দিয়ে কিনলে তো স্পেন্ড মানি করতেছি। লিকুইড মানি দিয়ে যদি কিনে সেটা করবে। হ্যাঁ, লিকুইড মানি, লিকুইড মানি আর ক্যাশ মানির মধ্যে তফাৎ কি ভাই? ওই তো একই জিনিস, সেটাই বলতেছি। স্পেন্ড মানি অলওয়েজ এপ্রিল 2024 1 তারিখ। আইটেম, আইটেম হচ্ছে 1004, তারপরে হচ্ছে 1001। এটা নিবে হচ্ছে 5টা, আর এটা নিবে হচ্ছে 4টা। এখানে হচ্ছে 20% ভ্যাট অন এক্সপেন্স, 20% ভ্যাট অন এক্সপেন্স। তাহলে আমরা নগদ টাকায় পারচেজ করতেছি কারো কাছ থেকে, কার কাছ থেকে? জন্ডোর কাছ থেকে 1836 জিবিপি সেভ করে দিব। এন্ড এটা দেখার একটাই মাত্র ওয়ে, সেটা হচ্ছে আপনি ব্যাংকিং প্যানেলে গেলেই আপনি দেখতে পারবেন। ঠিক আছে? এই যে 1836 জন্ডো, আপনি ব্যাংকিং প্যানেল ছাড়া এটা দেখার আর কোনো অপশন নাই। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা পারচেজ অর্ডার দেখলাম, বিল দেখলাম, ক্রেডিট নোট, রিপিটিং বিল এবং স্পেন্ড মানি ব্যবহার দেখলাম, তাই তো?
এরপরে আসেন ইম্পোর্ট ইনভয়েস। ইম্পোর্ট ইনভয়েস এটা দেখব। আপনাদের ইম্পোর্ট ইনভয়েসের জন্য ফাইল দিয়ে রাখছি আমি। ওকে, আগে ফাইলটাকে ডাউনলোড করে নেন। আচ্ছা, এখন ইনভয়েস ইম্পোর্টের জন্য আমরা আগে চলে যাব সেম ভাবেই পারচেজ ওভারভিউ প্যানেলে। সেখান থেকে দেখেন ইম্পোর্ট, সরি ইনভয়েস ইম্পোর্ট না, সেলস ওভারভিউ প্যানেলে যেতে হবে। সেলস ওভারভিউ প্যানেলে যাওয়ার পরে এখানে ইনভয়েসের এখানে অপশনে আসবো আমরা, সি অলে যাব। ইনভয়েসে যাওয়ার পরে দেখেন উপরে দেওয়া আছে ইম্পোর্টের অপশন। আমরা ইম্পোর্ট অপশনে যাব ইনভয়েসে। এখানে আপনাকে কিছু কথা বলছে, ইম্পোর্ট ইউর ইনভয়েস। টু ইম্পোর্ট ইনভয়েস ফর অ্যানাদার সিস্টেম প্লিজ ফলো দ্য স্টেপ বিলো। ডাউনলোড আওয়ার ইনভয়েস টেমপ্লেট ফাইল CSV, সেপারেটেড ভ্যালু ফাইল। আপনাকে টেমপ্লেটটা ডাউনলোড করতে বলছে, ওয়েল আমরা ডাউনলোড করে নিলাম। স্টেপ 2 তে বলছে কপি ইউর ইনভয়েসেস ইনটু দ্য টেমপ্লেট। এখানে কিছু কথা ইম্পর্টেন্ট বলে দিয়েছে। ডু নট চেঞ্জ দ্য কলাম হেডিং প্রোভাইডেড ইন দ্য জিরো টেমপ্লেট, দিস নিড টু বি আনচেঞ্জড ফর দ্য ইম্পোর্ট টু ওয়ার্ক নেক্সট স্টেপ। মানে আপনার কলাম হেডিং চেঞ্জ করা যাবে না। তারপরে বলছে ডেটা অ্যাজিউম টু বি ইংলিশ ইউনাইটেড কিংডম ফরম্যাট। ঠিক আছে, ফর এক্সাম্পল 25/12/2025 অথবা 25শে ডিসেম্বর 2012, এই দুটোর যে কোনো একটা ফরম্যাটে নেওয়া ঠেলা। আচ্ছা, আর নিচে বলছে ইম্পোর্ট দ্য আপডেটেড টেমপ্লেট ফাইল। আপনাকে এখানে টেমপ্লেট ফাইল ডাউনলোড করতে বলছে CSV ফরম্যাটে। ওকে, আমাদের ফাইলটা আমরা বের করি, যেটা টেমপ্লেট হিসেবে ডাউনলোড করলাম, বিশাল বড়। ঠিক আছে, এখানে ম্যান্ডেটরি ফিল্ড হচ্ছে কন্ট্যাক্টের নেম, ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট অ্যামাউন্ট, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট কোড, ট্যাক্স টাইপ, এই জিনিসগুলো। আচ্ছা, আমরা আপনাদের যে ফাইল দিয়েছিলাম সেখান থেকে কপি করে নিয়ে এসে দিয়ে দিবেন। ওকে, তারপর এটাকে ব্রাউজ করব আমরা। কি হলো, সেলস ইনভয়েস করার পরে নিচে এখানে বলছে উড ইউ লাইক টু আপডেট কন্ট্যাক্ট ডিটেলস। যদি আপনার এইখানে যা ইনফরমেশন সেগুলোতে কোনো আপডেট করার প্রয়োজন পড়ে তাহলে আপডেট আমরা দিব ইয়েস আপডেট কন্ট্যাক্ট উইথ দিস ইম্পোর্টেড অ্যাড্রেস ডিটেল, এই অপশনটা দিব। ইজ দিস ইউনিট অ্যামাউন্ট ট্যাক্স ফিল্ড ইনক্লুসিভ অর এক্সক্লুসিভ। আমরা এক্সক্লুসিভ মেথডে করতেছি, তাহলে ট্যাক্স এক্সক্লুসিভ দিয়ে ইম্পোর্ট করে দেব। কমপ্লিট ইম্পোর্ট। দেখেন 5 নিউ ড্রাফট ইনভয়েস ইম্পোর্টেড, দিস ক্যান বি চেকড এন্ড এডিটেড বিলো। আচ্ছা, ইনভয়েস নাম্বারগুলো কত কত ছিল আমরা যদি একটু চেক করে আসি। আচ্ছা, 23, 24, 25, 26, 27। ওকে, আমরা একটু চেক করি আমাদেরটা আছে কিনা। 23 আছে, 27, 26, 25, 24 সবগুলাই আমার অ্যাড হয়েছে, তাই না? সুন্দরভাবে অ্যামাউন্ট গুলো অ্যাড হয়ে গেছে। তাহলে এভাবে আমরা ইনভয়েস ইম্পোর্ট করতে পারি। এটা হচ্ছে ইনভয়েসের ইম্পোর্টের কাজ। এরপরে আসেন আচ্ছা, জার্নাল এন্ট্রির কথা বলবো, ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট। ওকে, আচ্ছা ভাই, ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট বলতে কি বোঝেন, কেউ আমাকে বলতে পারবেন? এনিওয়ান? পেমেন্টটা হলো অ্যাডভান্স পে করে। আচ্ছা, আর ওভার পেমেন্ট? ওকে, এটা কি ইনকামের ক্ষেত্রে হইতে পারে? আপনারা তো এক্সপেন্সের দৃষ্টিকোণ থেকে বললেন, ইনকামের থেকে। ওভার ইনকামও হইতে পারে। ইনকামের ক্ষেত্রে তাহলে জিনিসটা কেমন হয়?
কোন একটা কাজ করে ফেলছি, তারা হচ্ছে টাকা আনছে বেশি কিন্তু কাজ কম করেছে। আচ্ছা, এখন আগে অপশনটা আমরা দেখি, তারপরে ব্যাখ্যা করতেছি। অপশনটা পাবো একটা জায়গায়, প্লাস নিউর আন্ডারে রিসিভ মানি ওপেন করি একটা জায়গায়। আচ্ছা, ধরেন যে কোনো একটা ব্যাংক নিলাম, ঠিক আছে, যে কোনো একটা ব্যাংক রিসিভ মানির ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আবার একটা স্পেন্ড মানি ওপেন করি, যে কোনো একটা ব্যাংক ওপেন করবো। হ্যাঁ, এইখানে যখন স্পেন্ড মানি করতেছি, এখানে উপরে একটা অপশন ছিল ডিরেক্ট পেমেন্ট, তাই না? এই অপশনে ড্রপ ডাউন ক্লিক করলে প্রি পেমেন্ট আসে, এই অপশনে একটা ক্লিক করলে ওভার পেমেন্ট আসে। তাহলে কোনটা কখন ব্যবহার হয়? স্পেন্ড মানির ক্ষেত্রে যদি আমি কাউকে অ্যাডভান্স টাকা পরিশোধ করে দিই, প্রি পেমেন্ট করে দিই আগে, তাহলে সেটা প্রি পেমেন্ট ইউজ করব। আর ওভার পেমেন্ট কি, যদি কাউকে টাকা আমি বেশি দিয়ে ফেলি, তখন আমরা ইউজ করব হচ্ছে ওভার পেমেন্ট। ঠিক একইভাবে রিসিভ মানির ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে ডাইরেক্ট পেমেন্ট, মানে কারো কাছ থেকে সরাসরি টাকা পাচ্ছি। তাহলে প্রি পেমেন্ট কি হয়? আনআর্নড রেভিনিউ, যেটা আমরা নামে চিনি, অনুপার্জিত আয় বাংলায় বলে। মানে কারো কাছ থেকে টাকা সার্ভিস দেওয়ার আগে আমি টাকা নিয়ে বসে আছি, সেটা কি প্রি পেমেন্ট। আরেকটা কি ওভার পেমেন্ট, মানে কারো কাছে আমি পাইতাম হচ্ছে 100 টাকা, সে আমাকে দিয়ে রাখছে 200 টাকা। ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল আসে। তাহলে বুঝাতে পারছি, নরমালি কি হবে, ডিরেক্ট পেমেন্ট হবে সবসময়। কি হবে? ডিরেক্ট পেমেন্ট। স্পেন্ড মানির ক্ষেত্রে ডিরেক্ট পেমেন্ট হচ্ছে সরাসরি পেমেন্ট করে দেওয়া, আর রিসিভ মানির ক্ষেত্রে ডিরেক্ট পেমেন্ট হচ্ছে সরাসরি পেমেন্ট নেওয়া। আপনারা ক্যাটাগরি বুঝে আপনার ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট অপশনটা ব্যবহার করবেন। ক্লিয়ার? এরপরে আসেন ট্রান্সফার মানি। আপনার এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা হয়, বা এক অ্যাকাউন্টে আরেক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে গেলে প্লাস নিউর আন্ডারে দেখেন ট্রান্সফার মানি একটা অপশন আছে। এখন আপনি কোথা থেকে ট্রান্সফার করবেন? ফ্রম আরবিএস ব্যাংক থেকে টু কোন ব্যাংকে ট্রান্সফার করবেন? মঞ্জু ব্যাংকে। কত তারিখে ট্রান্সফার করবেন? ডেটটা আপনাকে ঠিক করে দিতে হবে। ডিসেম্বর 24, 1 তারিখ ধরলাম। $200 ট্রান্সফার করব, জিবিপি সরি। এখানে জাস্ট ট্রান্সফারে ক্লিক করব। তাহলে কি হলো, আরবিএস ব্যাংক থেকে সেটা কোথায় চলে গেল? মঞ্জু ব্যাংকে চলে গেছে না? আমরা মঞ্জু ব্যাংকে ক্লিক করি, দেখেন এই যে ব্যাংক ট্রান্সফার, দেখছেন $200, সরি 200 জিবিপি আসছে না? এভাবে করে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারি। এরপরে জার্নাল এন্ট্রি আসেন। জার্নাল কি এখানে আছে? আচ্ছা, জার্নাল এন্ট্রি আপনারা কি করবেন, এই যে ম্যানুয়াল জার্নালে যাবেন। এইখানে আপনাদের একটু বুদ্ধিমত্তা দেখতে চাই আমি, আপনারা কেমন জার্নাল পারেন। এখানে জার্নাল গুলা দিবেন, এখানে একটা ন্যারেশন লিখবেন, এখানে ডেসক্রিপশন, এবং এখানে চার্ট অফ অ্যাকাউন্ট। যে কোনো 10টা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জার্নাল করবেন। আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে 10টা জার্নাল আপনারা দিবেন। তবে একটা কথা মনে রাখবেন, জার্নালে কিন্তু কোনো ব্যাংক পাবেন না। সো যদি কোনো জার্নাল দেন, ব্যাংক ব্যতীত অন্য যে কোনো কিছু জার্নাল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি একটু দেখতে চাই আপনাদের জার্নালটা কিভাবে দেন। আচ্ছা, এরপর আসেন কনভার্সন ব্যালেন্সটা নিয়ে একটু কাজ করব। কনভার্সন ব্যালেন্স, আচ্ছা, তাহলে কনভার্সন ব্যালেন্স আগে একটু দেখে আসি। কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে কি, আপনার যদি প্রিভিয়াস কোনো অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহার করে থাকেন, হোক সেটা আপনার এক্সেল শিট হইতে পারে, বা অন্য যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার হইতে পারে, বা ডেস্কটপ ভিত্তিক সফটওয়্যার হইতে পারে, যেটাই ব্যবহার করেন না কেন, সেইখানের থেকে যখন আপনি কনভার্ট করে জিরোতে আসবেন, তখন আপনার ওপেনিং ব্যালেন্স নিয়ে আসার প্রয়োজন পরে। এখন ওপেনিং ব্যালেন্স আনার দুইটা ওয়ে আমি বলে দিয়েছিলাম। যদি ব্যাংকের আমরা ওপেনিং ব্যালেন্স আনতে চাই, ব্যাংক বা ক্রেডিট কার্ডের, তাহলে আমরা রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে আনতে পারি, এটা একটা ওয়ে। অথবা কনভার্সন ব্যালেন্স দিয়েও আমরা আনতে পারি। এখন অন্যান্য ব্যাংক ব্যতীত অন্যান্য আমার যে যত অ্যাসেট আছে বা লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি আছে, তাদের যে ব্যালেন্স গুলো আছে, সেই ব্যালেন্স গুলো আমরা কনভার্সন ব্যালেন্স দিয়ে দিব। ঠিক আছে, তা আসেন কনভার্সন ব্যালেন্সটা আমরা একটু দেখি। জাস্ট লাইক অ্যাজ আপনার টালি
সরি, ট্রায়াল ব্যালেন্স, লাইক এস আপনার ট্রায়াল ব্যালেন্সের মতো এটা ইয়ে করবেন। দেখেন আমি যদি সল অ্যাকাউন্ট দিই, দেখেন ডেবিট আর ক্রেডিট, তাই না? আপনার যত ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট আছে আপনার এই অ্যাকাউন্টে সব এখানে তারা শো করবে, ঠিক আছে? এখন এই কনভার্সন ডেটটা অবশ্যই ঠান্ডা মাথায় আপনাকে সেট করতে হবে। এখন ধরেন কোনো কারণে আপনার কোনো একটা অ্যাসেট হইতে পারে বা কোনো একটা সম্পদ আপনার অনেক আগের কিনা আছে, ঠিক আছে? এখন সেটাকে যদি ক্যালকুলেশন করতে যান তাহলে অবশ্যই আপনার ডেটটা কিন্তু ম্যাটার করবে। ধরেন আমরা এখানে কাজ করতে 2024 সালে, কোন একটা কারণে আমি 2023 সালে জুন মাসে আমি কোন একটা অ্যাসেট কিনছি, তাহলে 24-এর পর থেকে আমার কাউন্ট হবে। আমি যখন কনভার্সন ডেট সেট করব, এর আগ পর্যন্ত যত ধরনের ইনফরমেশন থাকবে সব কিন্তু আপনার মুছে যাবে। কনভার্সন ডেট যেদিন থেকে সেট করবেন ওই দিন থেকে আপনার হিসাব হবে, এর কোনো হিসাবই আপনার এখানে থাকবে না, ঠিক আছে? তাহলে এইখানে কনভার্সন ডেটের এখানে আমাদের একটু কাজের জন্য কেন আমরা বের করছি, আমাদের যে ফাইলটা আছে আমরা যে অ্যাসেটটা করব অ্যাসেট ক্যালকুলেশন, সেটাকে যদি আমরা একটু ওপেন করি, দেখেন আমি এখানে তিনটা অ্যাসেট দেখাইছি তিনটা সময়, একটা 21 সাল, একটা 15 সাল, একটা 20 সাল, তাই না? তিন সময়। এখানে সব থেকে পুরাতন ডেট কোনটা? 20, 21, 21, 15 বলতে থাকেন, মানে কি যে কোনো একটা তো হবে নাকি? 2015 সাল। এখন আপনাকে কনভার্সন ডেট, আমি কনভার্সন ডেট কি 15টাকে আনার জন্য কি কনভার্সন ডেট আমাকে সেট করতে হবে ওইভাবে। এখন ধরেন আমি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই, আচ্ছা, ফিক্সড অ্যাসেট কোথায় পাবো? অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে ফিক্সড অ্যাসেটটা পাবো। কি রে ভাই, ঘুমিয়ে পড়ছে নাকি তারা? বুঝলাম না কাহিনী। এই যে ফিক্সড অ্যাসেট, এখানে ভিডিও দেওয়া আছে 2-3 মিনিটের, আপনারা এটা দেখেন। আমি সর্বপ্রথম স্টার্ট ডেট সিলেক্ট করব, দেখেন সিলেক্ট করলে এখানে কি ডেট আসে? 25 সাল এবং 26 সাল আসে না? আমি কি তাহলে আমি ওই অ্যাসেট গুলাকে কি রেকর্ড করতে পারবো? হ্যাঁ, 15 সাল, 20 সাল, 21 সাল করতে পারবো না, কারণ আমার কনভার্সন ব্যালেন্সটা ওই সময় সেট করা নাই। তাহলে সবার আগে আপনি কাজ করবেন অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে গিয়ে কনভার্সন ব্যালেন্সে গিয়ে আপনি ডেটটা সেট করবেন। উপরে কনভার্সন ডেট ক্লিক করবেন, এপ্রিল 2014 দিব। কেন 14 দিব? কারণ 15 সালের থেকে তো শুরু না, জানুয়ারি 1 তারিখ থেকে শুরু, তাহলে তো আমার ওই দিন পর্যন্ত ক্যালকুলেটর আনতে হবে। সেভ করব, এই যে 31শে মার্চ 2014, ঠিক আছে? এখানে সকল অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার এখানে তারা শো করবে। এবার আমরা চলে যাব আবার অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে, সেখান থেকে যাব হচ্ছে ফিক্সড অ্যাসেটে। এইখানে দেখেন যখন আমরা সেট স্টার্ট ডেট দিব, এখন খেয়াল করেন তো আসছে না? হ্যাঁ, আসে 14, 15, 16, 17, এবার অনেকগুলা ডেট আমার চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এপ্রিল 1, 2014 দিলাম আমাদের সুবিধার খাতিরে। আচ্ছা, এখন ডেট দেওয়া কমপ্লিট। এবার আসেন প্রত্যেকটা অ্যাসেট অ্যাড করতে হবে। জেরোর ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমরা যখন কুইক বুকসে ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করছিলাম তখন আমাদের জার্নাল দিতে হয়েছে, অ্যাসেটটাকে আগে সর্বপ্রথম চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করতে হয়েছে, তাই না? অ্যাসেটটাকে সর্বপ্রথম চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করছি, তারপরে অ্যাসেটটার থেকে এই যে আমরা ডেপ্রিসিয়েশন বা অবচয় বের করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেরটা আমরা চার্ট অফ অ্যাকাউন্ট করছি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য চার্ট অফ অ্যাকাউন্ট করছি, আর যখন ডিসপোজাল করতে যাই ডিসপোজালের জন্য লস অর গেইন অন ডিসপোজাল করছি। এই চারটা
চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি ম্যানুয়াল বেস। কিন্তু জিরোতে একটা মজার জিনিস হচ্ছে ডেপ্রিসিয়েশন খুব সহজেই ক্যালকুলেশন করা যায়। কিন্তু সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আগে অ্যাসেট গুলাকে অ্যাড করে নেওয়া। ঠিক আছে, আপনি যে যে অ্যাসেট করতে চান, আপনার এখানে কি কি অ্যাসেট আছে? ডেস্কটপ কম্পিউটার, ট্রাক এবং এয়ার কন্ডিশনার। সবার আগে আমি তিনটে অ্যাসেট আগে অ্যাড করে নেব। তাহলে নিউ অ্যাসেটে যাই, অ্যাসেটের নেম দিব। ঠিক আছে, তারপরে পারচেজ ডেট কবে? ডেস্কটপ কম্পিউটারে 2021 সালের জানুয়ারি 1, 2021 মার্চ 1 তারিখ। পারচেজ প্রাইস কত টাকা পারচেজ করছি? 12,000। 12,000 দিয়ে আমরা পারচেজ প্রাইসটা দিব। ওয়ারেন্টি এক্সপায়ারি নাই। অ্যাসেট টাইপ, কি ধরনের অ্যাসেট টাইপ? এখানে আমরা অ্যাসেট টাইপে ক্লিক করি। দেখেন এখানে আপনার অ্যাসেটের কথা বলতেছে। অ্যাসেট টাইপ আপনি দেন অ্যাসেট অ্যাকাউন্ট। আপনার কি চার্ট অফ অ্যাকাউন্ট করা আছে বলেন তো? হ্যাঁ, না, করা আছে? নাই তো, তাই না? না। তাহলে কি আসবে আপনার? হ্যাঁ, আসার কি প্রশ্ন আসে? দেখেন তো, আমি যদি এখানে অ্যাসেট অ্যাকাউন্টে দেখি ডেস্কটপ আসতেছে, না। তাহলে আপনার কি করতে হবে? দেখেন আপনি এখান থেকে বুঝে যাবেন আপনার অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে, তারপরে অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন নামে একটা করতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। তো ওয়েল আসেন আগে তাহলে সর্বপ্রথম আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের কাজগুলো সেরে নিই, তাই তো? অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা অ্যাডভান্সে চলে যাব, সেখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, সেখান থেকে আমরা অ্যাসেট যেহেতু অ্যাড করব, তাই না? অ্যাসেট আগে অ্যাসেটের প্যানেলে দেখি কত কত খালি আছে আমার। 15 থেকে 20 আসছে, 20 থেকে 30 আছে। আচ্ছা, 700, 730 থেকে ধরি, হ্যাঁ 730। ফিক্সড অ্যাসেট 730, কি নাম? ডেস্কটপ কম্পিউটার। ডেসক্রিপশনে দিলাম, আপাতত পক্ষে এটা নোভেট থাকবে, পরে ইউজ করবো আমরা। 730 হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, তাই না? এবার আরেকটা অ্যাসেট অ্যাড করি, ফিক্সড অ্যাসেট 731, 32 দেব। ট্রাক অ্যাড করব, তারপর আরেকটা অ্যাড করব 734, ফিক্সড অ্যাসেট। এয়ার কন্ডিশনার, ওকে ঠিক আছে। তাহলে তিনটা অ্যাসেট অ্যাড করলাম। এবার একটু খুঁজে আসি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বাবা জীবনকে আছে কিনা একটু দেখি। আছে, তাহলে ডেপ্রিসিয়েশন নামে লাগবে না আমার। এখন তাহলে কি লাগবে? অ্যাকুমুলেটেড লাগবে, তাই না? প্রত্যেকটার আমরা আলাদা আলাদা করে অ্যাকুমুলেটেড করব, তাই তো? 731, 31 আগে করব। আচ্ছা, 731। বলেন আমাকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এখানে কোন ক্যাটাগরিতে যাবে? এনিওয়ান? কেন? কেন ভাই? কারেন্ট আছে কি যেগুলো? অ্যাকাউন্ট ট্যাবে ক্লিক করি, অ্যাসেট কি কি আছে? কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি, নন কারেন্ট অ্যাসেট, প্রিপেমেন্ট। এটা যাবে ফিক্সড অ্যাসেটে। নো ভ্যাট। দেখেন আমি অ্যাড করলাম ডেস্কটপ কম্পিউটার, এখন ডেপ্রিসিয়েশন ডেস্কটপ কম্পিউটার 31, 31, ওকে
ফিক্সড অ্যাসেটে দিব। পরেরটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বারবার বলতেছি, যদি কোনো কারণে আপনার মানে আর কি সবগুলো অ্যাসেট না অ্যাড করেন ভুল করে, তাহলে কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন সঠিকভাবে ক্যালকুলেশন হবে না। ঠিক আছে, সো বি কেয়ারফুল। 735 সবগুলো আগে চার্ট অফ অ্যাকাউন্ট করে নিচ্ছে। ওকে, তাহলে আমার সবগুলো মোটামুটি কাজ শেষ। এবার আমরা চলে যাব আমাদের মূল অ্যাসেটের প্যানেলে। ফিক্সড অ্যাসেটে যাব। এবার নিউ অ্যাসেট। অ্যাসেট টাইপ আগে ডেস্কটপ কম্পিউটার করব। ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে 2021 সালের মার্চের 1 তারিখ 12,000 টাকা। 2021 সালের মার্চ 1 তারিখ 12,000 টাকা। এবার আসেন অ্যাসেট টাইপে যাব, নিউ অ্যাসেট টাইপ। এবার ডেস্কটপ কম্পিউটার অ্যাসেট অ্যাকাউন্ট, তাই না? ডেস্কটপ কম্পিউটার 730। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 731 না? ডেস্কটপ কম্পিউটার ডেপ্রিসিয়েশনের অ্যাকাউন্ট কত? 416। ডেপ্রিসিয়েশন মেথড দেখেন অনেকগুলো মেথড আছে। রিডিউসিং, নো ডেপ্রিসিয়েশন, ফুল ডেপ্রিসিয়েশন, স্ট্রেট লাইন মেথড। অ্যাভারেজিং মেথড আমরা অ্যাকচুয়াল ডেজ মানে প্রকৃতপক্ষে কত হবে সেটা। তারপর এখানে ইফেক্টিভ লাইফ দেওয়া আছে কত? 12 বছর। তাহলে ইফেক্টিভ লাইফ হইতেছে 12 ইয়ার্স দিয়ে সেভ করে দিব। তাহলে এই যে আপনার অ্যাসেট টাইপটা সম্পূর্ণরূপে সেট হয়ে গেছে। এরপর ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, এন্ড ডেট এগুলো তো আছেই। রেসিডুয়াল ভ্যালু যদি ভগ্নাবশেষ মূল্য থাকে দিবেন, না থাকলে নাই। ওকে, তাহলে আমরা রেজিস্টার করে ফেলবো। প্রথমটা রেজিস্টার করে ফেলছি। এরপর আসেন ট্র্যাক। আচ্ছা, 15 সালে এপ্রিল। ওকে, নিউ অ্যাসেট টাইপে যাব। নিউ অ্যাসেটে দিলাম অ্যাসেটের অ্যাকাউন্ট 732, 733 আর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট নাম্বার 416। ডেপ্রিসিয়েশন মেথড হচ্ছে স্ট্রেট লাইন মেথড। ইফেক্টিভ লাইফ কত দিনের? 20 বছর, 20 ইয়ার্স। অ্যাভারেজিং মেথড হবে অ্যাকচুয়াল ডেজ। আচ্ছা, সবকিছু ঠিক আছে, রেসিডুয়াল ভ্যালু কিছুই নাই। তাহলে আমি এটাকে রেজিস্টার করে দেবো। ওকে, দুটো অ্যাসেট রেজিস্টার হয়ে গেল। এবার তিন নাম্বার অ্যাসেট।
এয়ার কন্ডিশনার 7,000। বিশাল না? আর বিশালে 1 তারিখ কত প্রাইস? 7,000। এরপরে অ্যাসেট টাইপে যাব, নিউ অ্যাসেট টাইপ, এয়ার কন্ডিশনার, অ্যাসেট অ্যাকাউন্ট 734, 735 আর হচ্ছে 416। ডেপ্রিসিয়েশন মেথড এসেট লাইন, অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ 14। এরপরে দেখবেন কাজ করার মজাটা কোথায়। এখন বুঝতেছেন না, আর মনে হচ্ছে অনেক কঠিন। আগে সবগুলো অ্যাড করে নেওয়া শেষ, আপনার সবকিছু কমপ্লিট না, আপনি একটু চেক করে নেবেন আপনার কোনো জিনিস কোথাও ভুল আছে কিনা বা কোথাও কোনো ইস্যু আছে কিনা। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি একটু চেক করে নেবেন। এরপরে আসেন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব। আমাকে এখানে কোনো জাবেদা দিতে হবে এবং কোনো কিছু করতে হবে না। নিউ অ্যাসেটের পাশে দেখেন রান ডেপ্রিসিয়েশন নামে একটা অপশন আছে না? নিউ অ্যাসেটের পাশে রান ডেপ্রিসিয়েশন জাস্ট ক্লিক করেন। আপনি 1 মাস হলে 1 মাস হিসাব করে হবে, 1 বছর হলে 1 বছর ধরলাম। 1 বছরের দেখেন 1 বছরে কোনো অ্যাসেট নাই, আমরা পার করে যাব। আবার রান ডেপ্রিসিয়েশন দিবেন, শুরুটা লক হয়ে যাবে। আবার মাসের চাইলে মাস বের করতে পারেন, আমি 1 বছরে বের করি। দেখেন আমার ট্রাকের ওই 1 বছর ডেপ্রিসিয়েশন হয়েছে কত? 1,000 টাকা। সে সব নিজে নিজে ক্যালকুলেশন করে নিছে, আমার কিছু করার নেই। কনফার্ম করে দিবেন, তারপর আবার রান ডেপ্রিসিয়েশনে যান। 16 সালের এপ্রিলে 1 লক হয়ে গেছে, আমি চাচ্ছি 1 বছর বের করবো, আপনারা প্রতি মাসে বের করতে পারেন। আমি মার্চ 2017 দিবে, দেখেন 1,000। ঠিক আছে, তারপরে আবার রান ডেপ্রিসিয়েশনে যাব। প্রথমটা লক হয়ে গেছে, 1 বছরে করবো 18 সাল পর্যন্ত, তাও 1,000 আছে, কারণ ওই সময় কি একটাই অ্যাসেট ছিল, ওই জন্য ওটা ডেপ্রিসিয়েশন একটাই। আবার রান ডেপ্রিসিয়েশনে যান, আবার 1 বছর যদি আমি নিই, মার্চ 19 পর্যন্ত একটাই অ্যাসেট আছে, ওই জন্য একটাই নেওয়া হয়েছে। তারপর আবার রান ডেপ্রিসিয়েশনে যান, এপ্রিল 1, 2019, আমি যদি 1 বছরে নিই 2020 সাল, এখন একটাই অ্যাসেট আছে। ওকে, এরপর আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যান, এপ্রিল 1, 2020 থেকে এবার 1 বছরটা যদি নিই 2021 সাল পর্যন্ত, দেখেন এবার আমার অ্যাসেট দুইটা চলে আসছে। তার একটার এমন কত 500, একটার এমন কত 1,000, তাই না? 1 বছর করে। আবার রান ডেপ্রিসিয়েশনে চলে যান, এবার 2022 সাল হলে দেখেন 3টে অ্যাসেট হয়েছে না? আচ্ছা, কনফার্ম করে দিবেন। আচ্ছা, আবার 23 সাল যদি 1 বছরের দিই, দেখেন স্টেট লাইন মেথডে তারা নিজেরাই ক্যালকুলেট করে নিচ্ছে, আমার কষ্ট করে খালি ডেটটা ঠিক করে দিতে হবে। এপ্রিল 1 থেকে ধরলাম 24 সালে 31শে মার্চ পর্যন্ত নিব। তারপর রান ডেপ্রিসিয়েশনে যাব আরেকবার, 24 মার্চ 2025 পর্যন্ত, তাই না? কনফার্ম করি, সব কমপ্লিট হয়ে গেছে। এখন ধরেন কোনো কারণে আপনার একটা ডেপ্রিসিয়েশন ভুল হয়ে গেছে, হইতেই পারে, ভুল হয়ে গেছে না? এখন আপনি রান ডেপ্রিসিয়েশনে যান, এইখানে ডান পাশে কর্নার একটা দেওয়া আছে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন, রোল ব্যাক। এটাতে যখন ক্লিক করবেন আপনার একটা উইন্ডো চলে আসবে, রোল ব্যাক টু। এখানে ক্লিক করে এখানে আপনি যেই তারিখটা সিলেক্ট করবেন, ধরেন অগাস্ট 1, 2015, এই তারিখটা আমি দিছি না? এখানে কি বলছে? ইফ ইউ কন্টিনিউ দ্য ফলোইং উইল হ্যাপেন। এই যে যখন আপনি ডেটটা দিছেন, অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড উইল বি রিভার্সড, মানে যত যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছেন সেগুলো ক্যান্সেল হয়ে যাবে সব, আবার নতুন করে করতে হবে। কিন্তু এনি রেজিস্টার অ্যাসেট, এনি ডিসপোজ অ্যাসেট, এনি ডিলেটেড অ্যাসেট উইল বি রিমেইন, মানে বাকি আর কোনো ইম্প্যাক্ট করবে না, আপনার ডেপ্রিসিয়েশন গুলো ক্যান্সেল হয়ে যাবে ওই সময়। আবার নতুন করে আপনি রোল ব্যাক কেন করবেন? অবশ্যই আপনার ভুল আছে বিদায়। মানে আগস্ট 15 থেকে আবার
সুদ আসতে হবে। জি। একবার নতুন করে সবগুলা। হ্যাঁ, আপনি যেটা ঠিক করবেন। ধরেন আপনি ঠিক করলেন হইতেছে একদম প্যাক করলাম। আ ধরেন জানুয়ারি ২০১৭ সিলেক্ট করছেন, তাই না? জি। জানুয়ারি ১৭ পর্যন্ত সকল ডেপ্রিসিয়েশন আপনার ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? ওই ডেট পর্যন্ত। এটা হইতেছে রোল ব্যাক এর সিস্টেম। আচ্ছা। এখন এপ্রিল ১ ২০২৫ পর্যন্ত তো আমার ডেপ্রিসিয়েশন কমপ্লিট, তাই না? এখন আমার আর কোন কাজ করার নাই। এখন আপনি চাইলে রিপোর্ট দেখবেন কোথায়? ডেপ্রিসিয়েশন শিডিউল থেকে। আমরা একটু রিপোর্ট সেন্টারে চলে যাই। ডেপ্রিসিয়েশন শিডিউলে চলে যাই। মার্চ ২০১৫ ১ তারিখ। দেখেন এই যে আপনার অ্যাসেট, তার পারচেজ, তার ডেপ্রিসিয়েশন সবগুলো আপনার এখানে তারা শো করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন শিডিউল। কথা বুঝতে পারছি? আপনার ডেপ্রিসিয়েশন ওইখান থেকে দেখবেন। এখন আসেন কোনো কারণে আপনার কোনো একটা অ্যাসেট আপনাকে ডিসপোজ করতে হবে। আমরা যদি একটু তাকাই, ফিক্সড অ্যাসেটে গেলাম, যাওয়ার পর রেজিস্টারে গেলাম। ডেস্কটপের কম্পিউটারে এখন বুক ভ্যালু মানে হাতে কলমে এটার ভ্যালু দেওয়া আছে ৭২০০। এয়ার কন্ডিশনের হাতে কলমে ভ্যালু দেওয়া আছে ৪৫০০, আর ট্রাকের দেওয়া আছে হচ্ছে ১০,০০০। ঠিক আছে? দেখেন আমি এখন কি করব, এয়ার কন্ডিশন কত ৪৫০০ না, আমি এটাকে ডিসপোজ করব ৫,০০০ টাকা দিয়ে ডিসপোজ করব। ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব দেখেন, খেয়াল করেন। আমি আগে অ্যাসেটটা ওপেন করব। অ্যাসেটটা ওপেন করলাম। ওপেন করার পরে ডান পাশের কর্নারে দেখেন ডিসপোজ নামে একটা বাটন আছে। ডিসপোজ যখন করতে যাব তখন আপনাকে এখানে ডিসপোজাল ডেট, সেলস প্রসিড মানে আপনি কত টাকা বিক্রি করবেন সেটা আপনাকে দেখাইতে হবে। ডেপ্রিসিয়েশনের জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে। কিন্তু আমরা তো একটা কাজ করে আসি নাই। কাজটা কি বলেন তো? চার্ট অফ অ্যাকাউন্টে একটা কাজ করে আসি নাই। ডিসপোজাল অ্যাকাউন্ট করে নিব। ডিসপোজাল না, লস অর গেইন অন ডিসপোজাল। ঠিক আছে? মানে লাভ লসের যে হিসাবটা সেটা করে আসি নাই। তাহলে চার্ট অফ অ্যাকাউন্টে আমরা যে কোনোটার আন্ডারে করতে পারি রেভিনিউ বা এক্সপেন্স। এটা সে অটোমেটিক্যালি মাইনাস নিয়ে নিবে। তাহলে রেভিনিউর আন্ডারে যদি করি, এখানে ২৫০ না, 250, এটা আমরা দিব হচ্ছে আদার ইনকামের মধ্যে দিব। আদার ইনকামের মধ্যে কি দিব? লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে? লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট এটা দিয়ে দিলাম, নো ব্যাট দিলাম, সেভ করে নিলাম। ওকে, ২৫০। এবার আসেন ডিসপোজ আমরা করতে পারবো ফিক্সড অ্যাসেট। আমরা এয়ার কন্ডিশনারটা ডিসপোজ করব ৫,০০০ জিবিপি দিয়ে। আগে অ্যাসেটটা ওপেন করব, ডিসপোজ। এখানে অবশ্যই আপডেট ডেপ্রিসিয়েশন আমরা কত তারিখ পর্যন্ত দিছি? এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত, তাই না? তাহলে মে মাসের ১ তারিখে যদি আমরা ডিসপোজ করতে যাই কত জিবিপি দিয়ে? ৫,০০০, তাই না? এখানে ডেপ্রিসিয়েশন আমরা দিব অল ডেপ্রিসিয়েশন আপ টু এন্ড ইনক্লুডিং। এটা দিয়ে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত। আচ্ছা, সেলস প্রসিড অ্যাকাউন্ট। এখন আসেন, আমরা এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। আমরা এখানে কোনো ব্যাংক খুঁজে পাবো না। নরমালি আমরা কি জানি? কোনো ডিসপোজ করলে কোনো একটা ব্যাংকের মাধ্যমে আমরা টাকাটা নিই, তাই না? ব্যাংকটাকে আমরা ডেবিট করি। হ্যাঁ ভাইয়া, ক্লাসে আছি আমি। হ্যালো, বললাম ক্লাসে। আচ্ছা, এখানে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে এখানেই যে আপনি কোনো ব্যাংক খুঁজে পাবেন না। তাহলে
এখন আপনার এখানে করণীয় কি? আপনি যে নগদ টাকাটা পাচ্ছেন 5,000 জিবিপি, তাহলে এটার জন্য করণীয় কি? আপনি একটা হোল্ডিং অ্যাকাউন্ট করতে পারেন। কি করতে পারেন? হোল্ডিং অ্যাকাউন্ট মানে যেখানে আপাতত পক্ষে টাকাটা রাখতে পারেন, পরে গিয়ে আপনি ট্রান্সফার করে নিতে হবে। তাহলে আমি আপাতত পক্ষে হোল্ডিং অ্যাকাউন্ট করব না। আমি যে লস অর গেইন অন যে নামটা দিছি না, সেটা দিয়ে আমি ওইখানে টাকা রাখি। আমি অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করব না, ওটাতেই ব্যবহার করব। দিয়ে আমি সামারি দিই। খেয়াল করেন, তার কস্টিং প্রাইস কত? 7,000 না? তার কারেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,500। আর আমি 30 এপ্রিল 2025 পর্যন্ত ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন যে করছিলাম, এই একদিনের অবচয় হইতেছে 41। আর সেল প্রসিড অ্যাকাউন্ট হইতেছে 5,000, আর গেইন অন ডিসপোজাল হইতেছে 541 টাকা। আমি এটা রিভিউ জার্নালে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে খেয়াল করেন, আমি মে মাসের 1 তারিখে সম্পদটাকে ডিসপোজ করে দিব। তাহলে কত টাকা দ্বারা? 5,000 টাকা দ্বারা। তাহলে আমার জাবেদে কি হওয়া উচিত? জাবেদে কি হওয়া উচিত বলেন? ডেবিট কি হবে সবার আগে? আমি যে টাকা পাচ্ছি 5,000 টাকা, তাই না? এই যে দেখেন, লস আর গেইন অন ডিসপোজাল, এটা কি আমি পাচ্ছি না? আমি এটা হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি। ঠিক আছে, পরে আমি টাকা ট্রান্সফার করব, সেটা আলাদা কথা। তাহলে এটা লস আর গেইন অন ডিসপোজাল, এটা কি আমার টাকা আসতেছে 5,000 অ্যামাউন্ট, তাই না? এই যে উপরে 5,000 সেল প্রাইস লেখা আছে। আর যত অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা কি ক্যান্সেল হয়ে যাবে না? তাহলে এটা ডেবিট হয়ে গেল, তাই তো? আর এয়ার কন্ডিশনার মানে যে সম্পদের মূল ভ্যালু, সেটা কি ক্রেডিট হয়ে বাতিল হবে না? তাহলে এই যে এয়ার কন্ডিশন বাতিল হয়ে গেল না? আর এই যে 541 টাকা লাভ হয়েছে, এটা তো আমার অ্যাকচুয়াল লাভ, তাই না? ক্রেডিট হলে তো লাভ হয়, আর ডেবিট হলে আমার লস হয় না? তাহলে এই যে 541 টাকার, এটার অ্যাকাউন্ট আমাকে ঠিক করে দিতে হবে, লস অর গেইন অন ডিসপোজাল। তাহলে জার্নালটাকে আমরা বুঝতে পারছি এক্স্যাক্টলি কি ঘটছে। আমার যে টাকাটা আমি পাইছি, সেটাকে আমি যে কোনো একটা হোল্ডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমি রেখে দিছি। ঠিক আছে, তারপর সকল ধরনের ওই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে দিছি, নিঃশেষ করে দিলাম, আর অ্যাসেটের বুক ভ্যালুটা দিয়ে ক্রেডিট করে দিছি। আর যেহেতু গেইন হয়েছে, তাহলে এটা তারা কি ক্রেডিট করে তারা দেখাইছে লস অর গেইন অন ডিসপোজালে। তাহলে আমরা পোস্টিং দিয়ে দিই। দেখেন, এই যে আমার অ্যাসেটটা রেজিস্টারে এখন কটা আছে? 2টা অ্যাসেট আছে। সোল্ড অ্যান্ড ডিসপোজের মধ্যে একটা চলে গেছে। 7,000 পারচেজ প্রাইস, ডিসপোজাল ভ্যালু কত? 5,000 দিয়ে করছে। কথা বুঝাইতে পারছি? এই যে দেখেন, আমি যদি ডিসপোজটাকে ওপেন করি, তাহলে নিচে এই যে হিস্ট্রি এন্ড নোটস এর মধ্যে আমরা এই যে দেখেন জার্নাল গুলো আপনি দেখতে পাবেন। এই যে ভিউ জার্নাল, যতগুলা আপনার অবচয় দিছি না যত বছরে, এই যে সব জার্নাল এখানে দেওয়া আছে, সব সব নিচে দেওয়া আছে। আপনি ওপেন করে দেখতে পারেন আবার। আচ্ছা, আমরা এডিট করতে পারবো না? কি আপনাকে আনডু করে আসতে হবে, আনডু ডিসপোজাল মানে ব্যাকে আগে নিয়ে আসাইতে হবে, তারপরে যে এডিট করতে পারবেন। এছাড়া এডিট করার কোনো অপশন নেই। বুঝাইতে পারছি কথা ভাইয়া? তাহলে ডিসপোজাল আপনারা 3টা অ্যাসেটেরই ডিসপোজাল করবেন। আর অবশ্যই অবশ্যই মনে রাখবেন, অ্যাসেটের সব থেকে পুরাতন ডেট, কারণ যত ব্যাকে দিবেন আপনার ক্যালকুলেশনটা কি পুরাটা স্মুথলি কাভার করবে, না হলে কিন্তু কাভার করবে না। বুঝাইতে পারছি? এনে যদি 15 সাল না দিতাম, তাহলে কি হইতো? 15 সালের থেকে যে অবচয়গুলো স্টার্ট হয়েছিল ট্রাকের, সেগুলো আমার ক্যালকুলেটেড হইতো না। সালটা হিসাব করে রেখে দিলে এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের তো সব কমপ্লিট। শেষ।